প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 7 নম্বর স্কুলের পেজ নম্বর 272, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেকেন্ড সেমিস্টারের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমার পরবর্তী আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো 7 নম্বর দেখো যে স্কুল, সেখানে দেওয়া আছে একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে? সেটা হবে কি? সাবিত্রী। মেঘালিথ হলো পাথরের সমাধি, অপশান এ। এরপরে 3-এর দাগে বলা হয়েছে কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযান এর মধ্যে বিভাজন হয়? অপশান ডি, অর্থাৎ চতুর্থ। এরপরে 2-এর দাগে বলা আছে পূর্ণবাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল? দেখবে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য, পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠীর রাজাদের মধ্যে, এটা লিখবে। এরপরের প্রশ্ন, রত্নিন কারা? লিখবে বৈদিক যুগের রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। 3-এর দাগের প্রশ্ন, বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কি কি? তাহলে এখানে লিখবে কি? ছন্দ ও ব্যাকরণ। ছন্দ ও ব্যাকরণ। আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? লিখবে মংখলি পুত্র গোশাল। মংখলি পুত্র গোশাল। স্তম্ভ মেলাতে বলা হয়েছে এখানে দেখো, তারপরে সেটা প্রথম ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি, এটা হবে রাজগৃহ। মল্ল, সেটা হবে অপশান বি, পাবা। চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটা হবে ভগবান পুরা। জাতকের গল্প, সেটা হবে বুদ্ধের জন্মের পূর্ববর্তী গল্প। এভাবে ক স্তম্ভ খ স্তম্ভ মেলাবে। তারপর 4-এর দাগে বলা হয়েছে কি? সত্য মিথ্যা লেখো। তো এখানে দেখো প্রথম যেটা আমাদের বলা হয়েছে সেটা হলো আর্য একটি জাতিবাচক শব্দ, এটা ভুল। 2-এর দাগে বলা হয়েছে গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ, এটা ঠিক বলা হয়েছে। এরপরে 5-এর দাগে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। বৈদিক যুগে ড্যাশ বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো, তাহলে এটা হবে কি? 12 বছরের। বিমানান শব্দটি লেখো। কাশী, মগধ, কৌশল এবং বিজি, সেটা এখান থেকে হবে, বিজিটা তোমাদের আলাদা হবে। এরপরে প্রদত্ত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। তাহলে বিবৃতি কি বলা আছে? পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2, এটা সঠিক হবে যে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। 6-এর দাগে বলা হয়েছে প্রশ্ন 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 6টি। এই প্রশ্নগুলো দেখো, নেক্সট পেজে আলোচনা করবো আমরা। প্রথম প্রশ্ন, চতুরাশ্রম বলতে কি বোঝো? তাহলে চতুরাশ্রম বলতে কি বোঝো সেটা তোমরা চতুরাশ্রম সম্পর্কে এখানে লিখে দেবে। এরপরে 2-এর দাগে বলা আছে বৌদ্ধদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কী কী উপদেশ দেন? তাহলে যে উপদেশগুলো দিয়েছিল এখানে এই 7টা উপদেশ তোমরা লিখবে। এরপরে দেওয়া হচ্ছে দেখো 3-এর দাগে পঞ্চ মহাব্রত কী? তারপর ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও? সাম্রাজ্য কি? সাম্রাজ্য বলে অবধি লিখবে। তারপর দেখো 7-এর দাগের প্রশ্নে বলা আছে শক সাতবাহন লড়াইয়ের কারণ কি? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণগুলো লিখবে। এরপর দেখো 7-এর দাগের যে প্রশ্নগুলো আছে এখানে, সেটা বলা হয়েছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। তো এখানে এই 5টা প্রশ্ন আছে, 3 নম্বর করে দেওয়া হয়েছে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। 12 নম্বর এই বিভাগ থেকে 7-এর দাগের প্রশ্ন থেকে 8-এর দাগের প্রশ্ন আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 নম্বর করে আছে 2টো প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 3টে প্রশ্ন আছে 10 নম্বর। 8 নম্বরের যে দাগের প্রশ্ন সেখানে 10 নম্বর দেওয়া হয়েছে। 7-এর দাগের 1-এর প্রশ্ন, টিকা লেখো বৈদিক সাহিত্য। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গ বলে এতদূর তোমরা এতদূর পয়েন্ট করে লিখবে। 2-এর দাগে কী বলা আছে? মগধ কীভাবে শক্তিশালী মহাজনপদে পরিণত হলো? তাহলে মগধ কীভাবে শক্তিশালী মহাজনপদে পরিণত হলো
সেটা লিখবে। এরপরে দেখো মগধের অবস্থান লিখবে, যে মগধের শক্তিশালী হওয়ার কারণগুলো, মগধের অবস্থান, মগধের অর্থনৈতিক সমৃদ্ধি, এই 3টে কারণ লিখবে, এবং রণহস্তির প্রাচুর্য। এরপর 3-এর দাগে বলা আছে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। তাহলে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ: 1 নম্বর ধর্মীয় কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ। এই 3টে কারণ বলে তোমরা এত অবধি পয়েন্ট করে লিখবে। এরপরে দেখো যে দেওয়া হয়েছে যে আমাদের 4-এর দাগের প্রশ্ন, সেটা বলা টিকা লেখো বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে লিখবে। তারপর 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কি চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কারণ, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এই অবধি লিখবে। এরপর 8-এর দাগের প্রশ্নে বলা আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখো। তাহলে বৈদিক সভ্যতার অর্থনীতি, এখান থেকে পশু সম্পদ, কারিগরি শিল্প, তার মধ্যে আদি বৈদিক যুগ, এই পয়েন্টগুলো করবে। এরপরে আছে দেখো পরবর্তী বৈদিক যুগ, সেখান থেকে এই পয়েন্টগুলো করবে। তার কৃষি, ব্যবসা বাণিজ্য, বৈদিক যুগের সমাজ, পরিবার, বর্ণাশ্রম বা বর্ণপ্রথা, এগুলো লিখবে। এরপরে 2-এর দাগের প্রশ্নে কী বলা আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমরা প্রথমেই পয়েন্ট লিখতে পারো, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক, সেখান থেকে তোমরা এই সম্পর্কগুলো লিখবে। তারপর বেদ, গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, তারপর চিকিৎসা, নাচ, গান ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি তোমরা লিখবে 2-এর দাগের প্রশ্নের উত্তরে। এরপরে 3-এর দাগে যে প্রশ্ন আছে দেখো, সেখানে বলা আছে কি 3-এর দাগে বলা আছে দেখো সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। তার লিখবে সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। রাজ্য বিজেতা, সমরকুশলী, বিদ্যোৎসাহী ও সুদক্ষ শাসক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার রাজ্য জয় সম্পর্কে লিখবে যে সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন ও দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেন। তবে তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি অনুসরণ করেন। এছাড়া তিনি অরণ্য সংকুল 8 রাজ্য ও 9টি গণরাজ্য জয় করেন। শাসক হিসেবে কৃতিত্ব, সমুদ্রগুপ্তের শাসক হিসেবে অন্যান্য গুণাবলী ও কীর্তির পরিচয় পাওয়া যায়। জনকল্যাণমুখী শাসন প্রবর্তনের জন্য তিনি অমর হয়ে আছেন। অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। তারপর লিখবে বহুমুখী প্রতিভা, সেটা পয়েন্ট করে তোমরা অবধি লিখবে। এরপরে আছে দেখো বিদ্যোৎসাহিতা, তারপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। রাজজয়ের শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করে পরাক্রমাঙ্ক, সর্বরাজচ্ছেত্তা, অপ্রতিরোধ প্রভৃতি উপাধি ধারণ করেন। এগুলি তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। তারপর পরধর্ম সহিষ্ণুতা, স্পেলিংটা ঠিক করবে, সহিষ্ণুতা ছিল সমুদ্রগুপ্তের চরিত্রের অন্যতম গুণ। তিনি একজন শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন। শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে সমুদ্রগুপ্ত তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এলাহাবাদ প্রশস্তি তার সেই কৃতিত্বের পরিচায়ক। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের এই 7 নম্বর স্কুলের ইতিহাসের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।